আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের সিজন 2 তৃতীয় পার্ট। তো কালকে আমি বলছিলাম যে তোমরা যদি গল্পটি কন্টিনিউ করাতে চাও তাহলে কমেন্ট করো। তো তোমাদের কমেন্ট দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি। তোমরা সবাই বলছো যে গল্পটি কন্টিনিউ করতে। তো যাই হোক, আসলে যে এই সিজনটি ভিন্ন হওয়ার কারণে আমি আসলে আবারও দুঃখিত। তো তোমরা সবাই গল্পটি মানিয়ে নিও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আর পিছন ফিরে তাকালো না দীপু। ভবিষ্যৎ অজানা, তাও এরকম ছুটে চলেছে সে। ভাগ্য কোথায় দাঁড় করাবে, কি অপেক্ষা করছে সামনে, কিছুই জানা নেই তার। তবুও পিছনে ফেরা নয়, এখন কেবল এগিয়ে চলাই তার নিয়তি। হঠাৎ বুকের ভিতর মোচড় দিয়ে উঠল রিয়ার স্নেহার মুখ। চোখের কোণে জমে থাকা অশ্রু গোপনে মুছে নিয়ে মনে মনে ফিসফিসিয়ে বলল, মাফ করে দিও রিয়া, তোমাকে সাথে আনতে পারিনি। কি বলবো তোমাকে, কিভাবেই বা বলবো? যেখানে গন্তব্যই অজানা, সেখানে প্রতিটা পদক্ষেপ ধোঁয়াশার মতো ঝাপসা। সেখানে কি করে তোমাকে আর ছোট্ট স্নেহাকে নিয়ে এগিয়ে যাই? অভুত্ত রেখেই বা কোথায় রাখবো তোমাদের? মনে একরাশ ভয়, যদি দুর্ভাগ্যক্রমে কাজ না হয়, তবে তোমাদের নিয়ে দাঁড়িয়ে থাকবো কার দোয়েল কুড়ির নিচে? কি খাওয়াবো তোমায়? কিভাবে বাঁচাবো আমাদের মেয়েটাকে? তার চেয়ে তোমরা যেখানে আসো সেখানেই থাকো। অন্তত রাতে মেয়েটাকে বুকে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। আমার জন্য অজানা অন্ধকার টেনে এনে তোমাদের কষ্ট দিতে চাই না। একটানা হাঁটতে হাঁটতে চারপাশের পৃথিবী যেন অস্পষ্ট হয়ে যায়। পায়ের নিচে জমে ওঠা ধুলোকণা, মাথার উপর রুক্ষ আকাশ, সবকিছুর মাঝেও দীপুর চোখে একটু করো আশার দীপ্তি। হয়তো এই অনিশ্চয়তার পথই একদিন খুলে দেবে তার ভাগ্যের দ্বার। হয়তো কোনো এক সকালে সে ফিরে যাবে রিয়ার স্নেহার কাছে, ভরা হাতে ভরা বুকে গর্ব আর ভালোবাসা নিয়ে। দীপু শহরের এক কোণে এসে দাঁড়ায়। তার বুকের ভেতর একদিকে আশা আর অন্যদিকে ভয়। ভয়, যদি না পাই কাজ, যদি আবার ফিরে যেতে হয় সেই নিরন্ন জীবনে, তবে সে জানে আর ফিরে যাবে না। এই শহরেই, এই সংগ্রামে সে হারবে না। তার শুধু একটি কাজের দরকার, যেখানে ঘাম আর পরিশ্রম দিয়ে কিছু পেতে পারে। সকালে স্নিগ্ধ হওয়া যখন অশান্ত আকাশকে কোলে নাই, তখন চা নিয়ে দীপুর রুমে যায় রিয়া। কিন্তু আশ্চর্য, রুম খালি। চোখের কোণে তার অদৃশ্য উপস্থিতির স্পর্শ নেই। বাক্সের উপর অমলিন আলো পড়ছে, কিন্তু দীপু কোথাও নেই। মনে মনে রিয়া ভাবল, হয়তো বাইরে গেছেন, ঘরে বসে বোরিং রাখছিল, তাই হয়তো একটু বাইরে হাঁটতে গিয়েছেন। চা হাতে আবার রান্না করে ফিরে আসে রিয়া। কিন্তু কয়েক ঘন্টা কেটে গেল, দীপুর কোনো খবরই নেই। নতুন নতুন চিন্তা বুকের মধ্যে ভিড় করে বসে। তার চিন্তায় একটি অজানা ভয় যেন দাঁড় বাঁধতে শুরু করে। মানুষটা না জানিয়ে কোথায় চলে গেছে? রিয়ার মুখ থেকে একদমই বেরিয়ে আসে, কালকে ভাবি আর মায়ের কথাগুলো মনে পড়ে। তাদের কটু কথার প্রতিধ্বনি যেন তার মনকে আরো ভারী করে দেয়। কথাগুলো দীপু শুনে নেয়নি তো? সেই কটু কথাই ভীষণ অভিমানে চলে যায়নি তো? হয়তো সেই অভিমানে বুক ভরা কষ্ট নিয়ে কোথাও হারিয়ে গেছে। আমি তাকে কোথায় খুঁজে পাবো? বুকের ভিতর অজানা শূন্যতা তার দেহে ছড়িয়ে পড়ে। চোখের কোণে এক অস্বস্তিকর জলরেখা জ্বলছে ওঠে, যেন এই মুহূর্তেই হারানোর বেদনা সবটুকু চেয়ে ফেলেছে। মাটিতে পায়ের ছাপ ফেলে রিয়া বাড়ির এদিক সেদিক খুঁজতে বের হয়, কিন্তু দীপু কোথাও নেই। দীর্ঘক্ষণ খুঁজে সে বাড়ি ফিরে আসে, তবে বুকের ভেতর একটু তীব্র দুঃখের ছাপ নিয়ে। বাড়ি ফিরে গেল রিয়া। মা এবং ভাবির প্রশ্নের আক্রমণ সেদিন যেন আরো তীব্র হয়ে ওঠে। ওয়ানেক্সের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। স্নেহাকে রেখে কোথায় গিয়েছিলে? দীপু কোথায়? তাদের কণ্ঠে বিষাক্ত প্রশ্ন। রিয়া বলল, তোমরা দিচ্ছ মা, তোমাদের কটু কথায় মানুষটা অভিমান নিয়ে চলে গেছে, তাকে কোথাও খুঁজে পাইনি আমি। ভাবি হেসে তাচ্ছিল্য করে বললেন, আমাদের কটু কথাই নাই রিয়া, ওই ছেলে যে এমন সেটা তো তার মনের অন্ধকারের চিহ্ন। যেই না দেখেছে ঘর বাড়ি টাকা পয়সা হাতছাড়া হয়ে গেছে, এই বাড়িতেও আর বসে থেকে খাওয়া চলবে না, তখনই সে বউ বাচ্চা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে পালিয়ে গেছে। অবশ্য যে ছেলের ঘর বাড়ি বা বংশ পরিচয় কিছুই নেই, সে আর কেমন ভালো হবে? ভাবির এই কথাগুলোর মধ্যে তীব্র তাচ্ছিল্যের ছোঁয়া ছিল। মা হঠাৎ গম্ভীর এবং দীর্ঘশ্বাস ফেললেন, আর তারপরেই গম্ভীর হয়ে বললেন, তুই দেখলি তো রিয়া, যার জন্য তুই এত ভালো বিয়ের প্রস্তাব নাকচ করেছিলি, সে তার স্বার্থের জন্য তোদের ছেড়ে চলে গেল। আমি তো আগেই বুঝেছিলাম এরকম কিছু একটা হবে, তাই তো আমি তোকে বিয়ে দিতে চাইছিলাম। কিন্তু তুই কি করলি? একটা বাটপাস ছেলের জন্য নিজের জীবন অন্ধকারে ঢেলে দিলি। মায়ের কথা যেন রিয়ার মনে আরো রুক্ষ করে দিল। সবকিছু ভেঙে পড়লো তার কাছে। মনে মনে ভীষণ অভিমান জন্মালো তার।
সত্যি তো তাদের জন্য না, দীপুর জন্যই সে এই জীবন বেছে নিয়েছিল। তবে এইসব কথার মধ্যে এক ধরনের তীব্র সত্য ছিল, যা রিয়া অস্বীকার করতে পারল না। ভালোবাসার পথ কখনো সহজ না, তবে মানুষটা যতটা না উপেক্ষিত হয় তার চেয়ে অনেক বেশি বড় হয়ে ওঠে তার জীবনের যুদ্ধে। এটাই হয়তো জীবন। দীপু চলে যাওয়ার পর রিয়ার চোখে অজানা এক অশ্রু মিশে গিয়েছিল। এখন সে অন্ধকারের মধ্যে একদম একা, এমনকি কেউ তাকে বোঝার মতো নেই। কিন্তু নিজের আত্মবিশ্বাস এখনো ঠিক আগের মতোই অটুট ছিল, কারণ সে জানতো তার ভালোবাসার শক্তি কখনোই কোনো কিছুতে ভেঙে পড়বে না। গ্যারেজের সামনে দাঁড়িয়ে দীপু একটু থামে। গ্যারেজের দরজা স্লেটের মতো কিছুটা খোলা। এক বৃদ্ধ যার শরীর অনেকটাই ভেঙে পড়েছে, হাতের কাজের হাত গ্লাভসে একটু কাদা মাখানো। তিনি দীপুকে দেখে এগিয়ে এসে বললেন, কি চাও? দীপু সেই কাগজের টুকরোটা দিল। বৃদ্ধ কাগজের দিকে একবার চোখ বুলিয়ে প্রশ্ন করলেন, তুমি কি কাজ করতে চাও? দীপু নির্ভীকভাবে বলল, হ্যাঁ আমি কাজ করতে চাই, আমি সব ধরনের কাজ করতে পারি, আপনার গ্যারেজে যতটুকু কাজ সবকিছু শিখে নিব। বৃদ্ধ কিছুটা অবাক হয়ে বললেন, তুমি জানো এখানে কাজ অনেকটা পরিশ্রমের, একদিনের কাজের জন্য সারা মাসের বেতন পাওয়া যায়। তবে মনে রেখো, কাজটা শুরুর পর যদি বেমানান কিছু ঘটাও তাহলে এখানকার লোকেরা তোমাকে আর কাজ করতে দিবে না। দীপু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, আমি আপনার উপর নির্ভর করব, শিখে শিখে কাজ করব। বৃদ্ধ হেসে বললেন, তুমি কাজের শুরুতে যতটা পরিশ্রম করবে ততটা লাভ পাবে। এখানে সারাদিনের কাজের জন্য দৈনিক 500 টাকা বেতন, তবে যে যত মন দিয়ে কাজ করবে তার পারফরমেন্সের উপর আরও বেতন বাড়ানো হবে। এটা একটা ছোট্ট গ্যারেজ, কিন্তু এখানে সব ধরনের গাড়ি মোটরসাইকেল সারানো হয়। ফাঁকা সময়ের মধ্যে নতুন গাড়ি মেরামত শিখলে অতিরিক্ত আয় হবে। তবে মনে রেখো, রাতের বেলা পুরো গ্যারেজ পরিষ্কার করে রেখে যাওয়ার কাজও তোমার দায়িত্ব। দীপু খানিকটা চিন্তা করে তারপর দৃঢ় হয়ে বলে, আমি কাজটি নেব। এখানে যে পরিশ্রমের মূল্য আছে সে কথাই তো আমি শুনেছি। বৃদ্ধ আবার কিছুক্ষণ দীপুর দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তুমি কাজটি শুরু করো। শুধু মনে রেখো, খোলামেলা মন দিয়ে কাজ করতে হবে, কারণ এখানে সততা আর খাঁটি পরিশ্রমের দিকে নজর দেওয়া হয়। সেই বিশ্বাসই এখানে সবাই থাকে। দীপুর বুকের মধ্যে যেন একটা নতুন আশা উকি দেয়। আজ থেকে কাজ শুরু করব, সে মনে মনে সংকল্প করে। নিজের জন্য এক নতুন অধ্যায়ের শুরু, একটা জায়গা, একটা সুযোগ, যা থেকে দিন শেষে একটি নতুন জীবন দিতে পারে, শুধু স্নেহা আর রিয়ার জন্য। এখন তার সামনে একটাই লক্ষ্য, ভালোভাবে কাজ করে বাঁচার ব্যবস্থা করা। এখনও একলা, কিন্তু আশাবাদী। যতটুকু কষ্টের সামর্থ্য আছে ততটুকু দিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা দৃঢ় হয়ে ওঠে। হাজারো অভিমান আর বেদনার প্রশ্ন নিয়ে খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে রিয়া। তার বুকের মধ্যে চাপা দুঃখ, এক শূন্যতা যেন তাকে ক্রমাগত গিলে ফেলছে। রিয়া মনে মনে বলছে, আমি তো সবসময় আপনার পাশেই ছিলাম, আমি তো ভাগ্যকে মেনে নিয়ে সবার সঙ্গে লড়াই করে আপনার সঙ্গেই থাকতে চেয়েছিলাম, তবে কেন আমাকে একা ফেলে চলে গেলেন? আমাদের মেয়ের কথা কি একবারের জন্য আপনার মনে পড়েনি? তার সমস্ত অভিযোগ, সমস্ত বেদনা যেন ভাষা পেরিয়ে বেরিয়ে আসছে। এমনকি একটু বিশ্রাম না নিয়ে সে নিজেকে জড়িয়ে ধরে তার সমস্ত অশ্রু বিসর্জন দেয়। অধরে চোখের জল গড়িয়ে পড়তে থাকে, যেন এই চোখের পানি তার সমস্ত দুঃখ, সমস্ত বেদনা, দীপুর প্রতি সমস্ত ক্ষোভ এবং হতাশা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নিজেই নিজেকে প্রশ্ন করে, কিভাবে পারলেন এটা করতে? এতদিন একটুও কি ভালোবাসেননি আমায়? কিভাবে পারলেন আপনি বদলে যেতে? তবে এইসব প্রশ্নের কোনো উত্তর সে পায় না। সবকিছু যেন মুহূর্তের মধ্যে একটি অন্ধকারে হারিয়ে যায়। তবে বুকের ভিতর যে অস্থিরতা এবং শূন্যতা, তা যেন কেবল বেড়েই চলেছে। এমন সময় স্নেহাকে কোলে নিয়ে পাশে এসে বসে তার মা। নীরবতা ভেঙে পরম যত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, মা, আমি ছাড়া আর কেউ নেই তোর। আজ যদি আমি মরে যাই তাহলে কাল তোর কি হবে? তুই তো জানিস 5 দিন যেতে না যেতেই সবাই তোকে তাড়িয়ে দিবে, তোর কাছ থেকে দূরে সরে যাবে, তোর কথায় কেউ ভাববে না, কেউ তোর পাশে দাঁড়াবে না। তুই অন্তত তোর কথা ভাব, নিজের জন্য না হোক স্নেহার জন্য হলেও এই বিয়েটা করে নে। মায়ের কথায় চমকে ওঠে রিয়া। মনের মধ্যে এক ধরনের শূন্যতা আর তীব্র অস্বস্তি জমতে থাকে। রিয়া বলল, মা কি বলছো তুমি এইসব? রিয়ার মা বলল, আমি ঠিকই বলছি রিয়া, তুই একবার ভেবে দেখ, রাজি হয়ে যা, তাতে তোর স্নেহার দুজনেরই ভালো হবে। মা হয়তো চাস স্নেহা ভালো থাকুক। মা আরো বললেন, দেখ, ছেলেটার টাকা পয়সা আছে, কিন্তু বিবাহিত, বিয়ের 3 মাস পর স্ত্রী পরকীয়া করে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তবে ছেলেটার বয়স খুব বেশি নয়, তার বাচ্চা কাচ্চাও নেই। তুই একবার ভেবে দেখ মা, তোর তো একটাই পথ, স্নেহার ভবিষ্যৎ, এতে তোদের জন্য কোনো খারাপ কিছু হবে না। রিয়া কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। তার চোখের কোণে হাজারো প্রশ্ন, তার মনে যেন কিছু একটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে, কিন্তু তাও সে কি করবে সে জানে না। তবে মায়ের কথাগুলো তার ভিতরে এক তীব্র প্রভাব ফেলেছে। তার মন যেন দুটো দিক থেকে টানা স্ট্রাক হাসছিল। রাত ক্রমেই গভীর হচ্ছে। গ্যারেজের কাজ ছিঁড়ে অচেনা রাস্তায় হেঁটে চলেছে দীপু। মনে মনে বলল, কাজের তো একটা ব্যবস্থা হলো, এবার যদি একটা মাথা গোঁজার ঠাঁই জোগাড় করা যেত।
চোখের সামনে ভেসে উঠল ফুপুর মুখ। এত দূর থেকেও মনে পড়ল ফুপুর বাড়ি তো এখান থেকে বেশি দূরে নয়। হয়তো স্নেহের হাত বাড়িয়ে দেবেন, হয়তো একটু ঠাঁই দেবেন রাতটুকুর জন্য। কিন্তু পরক্ষণেই বুকের মধ্যে উঠল দ্বিধার জ্বর। যাদের মা বাবা ভেবে বড় হয়েছিলাম, যাদের বুকে আশ্রয়ে নির্ভব শৈশব কেটেছে, তারাই যখন দুর্দিনে আমার পাশে দাঁড়ায়নি, আমাকে নিজের সন্তান বলে পরিচয় দেয়নি, তখন ফুপু কিভাবে আপন হয়ে উঠবেন? আদৌ কি তিনি আমাকে একটি কোণার জায়গাও দেবেন? তবুও মনে মনে সাহস সঞ্চয় করলো দীপু। চেষ্টা করে দেখি, যদি আশ্রয় মিললে তো ভালো, আর না মিললে না হয় রাতটা কোনো এক নির্জন স্টেশনের বেঞ্চিতেই কেটে যাবে। এই অচেনা শহরে অচেনা মানুষের ভিড়ে এক পশলা ঘুমেরও যদি একটু জোয়ার আসে, তাও কি কম কিছু? এভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেল ফুপুর বাড়ির গলি অবধি। রাত তখন বেশ গভীর। এই সময় দরজায় কড়া নাড়া কি ঠিক হবে? মনে মনে দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে সমস্ত সংকোচের গ্লানি ভেঙে সাহস করে দরজায় ঠকঠক শব্দ তুলল। কিছুক্ষণ পর ঘুম জড়ানো চোখে দরজা খুললেন ফুপু। আলো আধারির মধ্যে দীপুকে দেখে অবাক হলেন। চোখ কসলাতে কসলাতে জিজ্ঞেস করলেন, কে? নরম কণ্ঠে দীপু বলল, আমি ফুপু, দীপু। ফুপুর চোখে এক ঝলক বিস্ময় খেলে গেল। তারপর গলার স্বরটা কিছুটা কঠিন করে বলল, ও দীপু, কি জন্য এসেছিস বল? শুনলাম তোর বাবা মা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দীপু মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। লজ্জায় মুখ তুলতে পারল না। নীরব মাথা নেড়ে সম্মতি জানালো। ফুপু একটু বিরক্ত সরে আবার বলল, তা এত রাতে এলি কেন? কি চাস? কাপা গলায় দীপু বলল, একটু থাকার জায়গা হবে ফুপু। ফুপু হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমারই তো ছোট্ট একটা ঘর। এক রুমে ছেলে আর পুত্রবধূ থাকে, অন্য রুমে মেয়ে, আর এই রুমে আমি থাকি। তোকে কোথায় জায়গা দিব বল? দীপুর মুখে একটু করে হাসি ফুটিয়ে কিছুই বলল না। ভিতরে ভিতরে হাজার কথা জমাট বাঁধল। মুখ ফুটে একটু শব্দও বের করলো না। মনে মনে স্মরণ করলো সেই দিনগুলোর কথা, যখন এই বাড়ির 3টা ঘর তার জন্য যেন ছিল অফুরন্ত। প্রতিটা দেয়াল যেন ছিল আপন, প্রতিটা দরজা তার জন্য সদা উন্মুক্ত। আর সেই ঘরে এক মুঠো জায়গারই ঠাঁই নেই তার জন্য। চোখের কোণে অশ্রু জমে উঠল। তবে সেই অশ্রু গোপন রেখে বুকের সমস্ত বেদনা চেপে ধরে দীপু পা বাড়ালো অজানা রাতের উদ্দেশ্যে। শূন্য আকাশে তারার নিচে হাঁটতে হাঁটতে নিজেকে বলল, ভালোবাসা, আত্মীয় স্বজন সবই কেবল সুসময় পর্যন্ত টিকে থাকে। দুর্দিনে মানুষ কেবল নিজেরাই নিজেদের সহযাত্রী। চলার পথে হঠাৎ একটা রাস্তার পাশে পুরনো স্টেশন চোখে পড়ল। এক কোনায় গিয়ে বসে পড়ল দীপু। মাটির উপর মাথা রেখে নক্ষত্র ভরা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এ যেন তার নতুন জীবনের সূচনা। আশ্রয়হীন, অচেনা, কিন্তু এই রাত থেকেই শুরু এক দুঃসাহসী যাত্রা। রাত যত গভীর হয় ততই নিঃসঙ্গতা যেন বিষাক্ত হয়ে ওঠে। যেন ঘড়ির কাঁটা নয়, প্রতিটা মুহূর্ত বুকের ভেতর কাঁটার মতো বিঁধে যায়। রিয়ার চোখে ঘুম নেই, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে খোলা জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে। যেন চাঁদকে জিজ্ঞেস করছে, তুমি কি দেখছো না তাকে? কোথায় আছে আমার দীপু? এক একটা শব্দ যেন ধ্বনিত হয় বুকের ভেতর। এই বুঝি দরজায় কড়া নাড়ালো, এই বুঝি মৃদুকণ্ঠে ডাকলো, রিয়া। নিস্তব্ধতা কখনো এমন কষ্টদায়ক হয় জানতো না সে। জেগে জেগে রাত প্রায় রিয়ার চোখের অপেক্ষায় জোয়ার আর মনে অবত্য আকুতি। তার বিশ্বাস অটুট। এই বিশ্বাসের আলোতেই সে পথ চেয়ে বসে আছে। কারারুদ্ধ কয়েকদিন যেমন গগনের দুপুরেও মুক্তির আশায় দরজার ফাঁকে চেয়ে থাকে, আমি তো তেমনই প্রতীক্ষা করি শুধু আপনার ফেরার আশায়। আপনিহীনতা প্রতিটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগ হয়ে ওঠে। যত সময় যায় যন্ত্রণা ততই গাঢ় হয়। কিছু কষ্ট আছে যা কান্না হয়ে ঝরে না, শুধু বুকের কোণে গুমড়ে কাঁদে চুপি চুপি। এইদিকে নতুন ভোরের আলো ক্রমশ ছড়িয়ে পড়েছে শহরের বুক জুড়ে। সূর্যের প্রথম কিরণ এসে দীপুর চোখে মুখে আলতো করে আছড়ে পড়ল। চোখ খুলতেই এক মুহূর্তের জন্য ভুলে গেল সে কোথায়। তার পাশে ছড়িয়ে থাকা অপরিচিত মুখ, স্টেশনের কোলাহল, ট্রেনের হুইসেল, সব মিলিয়ে বাস্তবটা ফিরে এলো তীব্র চাবুকের মতো। পাশে একটা চায়ের দোকান খোলা হয়েছে। কেউ কেউ রিকশার প্যাডেলে পা চালিয়ে রোজগারের পথে পা বাড়িয়েছে। কারো কাঁধে ঝুলছে লোহার বেসলা, কেউ বালতি হাতে কাজে যাচ্ছে। দীপু ধীরে উঠে বসল। কালকের কাজের পাওয়া টাকা থেকে শুধুমাত্র 1 কাপ চা সাথে একটা পাউরুটি খেয়ে পুনরায় রওনা দিল গ্যারেজের উদ্দেশ্যে। স্নেহাকে কোলে নিয়ে বারান্দায় এসে বসলো রিয়া। আকাশে তখন মেঘের আনাগোনা, বাতাসে এক ধরনের ক্লান্ত। স্নেহার ছোট্ট বুক উঠানামা করছে ঘুম আর কান্নার মাঝের দোচালাতে। তারই ফাঁকে শুরু হয়ে গেল সেই চিরচেনার কথার বৃষ্টি। মায়ের উদ্বিগ্ন কণ্ঠ যেন রিয়ার ক্লান্ত হৃদয়কে ঘূর্ণিঝড়ের মতো ধাক্কা দিয়ে চলল, বিয়েটা করে নে মা, জীবনের নিশ্চয়তার দরকার। এইভাবে আর কতদিন এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াস না। দীপু আদৌ ফিরবে তো? যেই ছেলে দায়িত্ব ভয় পেয়ে উদাও হয়ে যায়, সে আবার ফিরবে বলে তুই আশায় বসে আছিস? রিয়া চুপ, নিস্তব্ধ। সেই চুপটুকুর ভিতরেই যেন কথা জমে আছে। সে জানে কিছু মানুষ বোঝে না, আর কিছু মানুষ বুঝতেও চায় না। বাধ্য হয়ে চুপ করাই তখন সবচেয়ে বড় প্রতিবাদ। কোলের শিশুটি হঠাৎ ক্ষুধায় কেঁদে উঠল। ক্ষুধার কান্না যে কোনো যুক্তির ভাষা বোঝে না। মা উঠে গিয়ে স্নেহাকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। রিয়া বারান্দায় বসে থাকলো ঠিক আগের মতোই। চোখের সামনে ভেসে উঠল দীপুর মুখ।
না, সে কাপুরুষ নয়, সে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার মানুষ নয়। সময়ের প্রতিকূলতা হয়তো তাকে কিছু সময়ের জন্য দূরে ঠেলে দিয়েছে, কিন্তু সে ফিরবেই। এই বিশ্বাস রিয়ার হৃদয়ে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে বড় ভাবির বিস্মাকা ছুরির মতো কথা, কি আর করবি রে রিয়া, তোর কপালই খারাপ। তা না হলে এমন জাতকুলহীন, না আছে মা বাপ, না আছে বংশ পরিচয়, না আছে একটা মাথা গোজার ঠাই। ছি, এমন ছেলের কথা যদি পাড়ায় ছড়িয়ে পড়ে তাহলে তো আমরা মুখ দেখাতেই পারবো না। রিয়ার বুকটা ধসে পড়ল, কিন্তু মুখটা শক্ত করেই রাখলো সে জানে অন্যায় অপমানের জবাব সবসময় শব্দে হয় না, কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় প্রতিবাদ হয়ে ওঠে। তার চোখে তখনও জানালার ধারে হয়তো কোনো এক ভোরবেলা সেই প্রতীক্ষিত ছায়াটি ফিরবে এই পথ ধরে। স্নেহার মায়াবী মুখে তখন তার একটুখানি প্রশান্তি খুঁজে পেল রিয়া। হয়তো এই অপেক্ষায় একদিন শেষ হবে, হয়তো সে ফিরে আসবে। রান্নাঘর থেকে আওয়াজ আসছে, স্নেহা আদো আদো স্বরে বাবা ডাকটা বারবার আওড়াচ্ছে। রিয়ার বুকের ভিতর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আপনি চলে গেলেন ঠিকই, শুধু আমাকে আর মেয়েকে অবহেলার সাগরে ভাসিয়ে। আপনি কি পারতেন না আমাদের সাথে নিতে? আপনি কি পারতেন না আপনার বুকে একটুখানি ঠাঁই দিতে? আপনি পাশে থাকলে অন্তত এই নরক যন্ত্রণায় ভুগতে হতো না। সম্পত্তি নিয়ে তার ভাই বোনের মধ্যে উত্তপ্ত তর্কের ঢেউ যেন ক্রমেই রুদ্র ও জলস্বাসের রূপ নিয়েছে। কে কতটা পাবে, কে বেশি হকদার, এই হিসাব কষতেই যেন আজ ভাইয়েরা ভাই নয়, বোনেরা বোন নয়, সবাই এক একজনের দাবিদার মাত্র। পাশেই দাঁড়িয়ে আছেন মা বাবা, জীবনের পড়ন্ত বেলায়, যাদের শিরায় উপসুরায় এখনো সন্তানের মুখে হাসি ফোটানোর দুর্লভ স্বপ্ন বেঁচে আছে। কিন্তু আজ সেই স্বপ্নগুলো একের পর এক চুরমার হচ্ছে বাস্তবতার নির্মম আঘাতে। ছেলেমেয়েরা বলছে, এইসব তোমরা বুঝবে না বাবা মা, এটা এখন আমাদের ব্যাপার। হায় রে নিয়তি, যারা নিজের যৌবন নিকড়ে সন্তানের পায়ের নিচে মাটি সাজিয়েছিল, আজ তারা ঠাই দাঁড়িয়ে থাকে অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত অভিভাবকের মতো। বাবা একটু হেসে ফিসফিস করে বললেন, তোরা মানুষ হইলি বটে, তবে মানুষ রইলি না রে। মা চোখ মুছতে মুছতে বললেন, শুধু ভেবেছিলাম শেষ বয়সে হয়তো একটা সময় পিছন ফিরে বলবি, মা একটু বসো, গল্প করি। কিন্তু আজ দেখছি বসার জায়গাটা তো দূর, ছায়াটুকু আর দরকার নেই। ঘরের দেয়ালে ঝোলানো সাদা কালো ছবিগুলো যেন আজ ব্যথায় ভারী হয়ে গেছে। ছবির ভিতরে হেসে থাকা ছোট্ট ছোট্ট মুখগুলো কে জানে একদিন তারাই কাঁদাবে সবচেয়ে বেশি। সন্ধ্যার বাতাসে ভেসে আসা মার কান্নার কোনো শব্দ হয় না, কেবল অনুভূতি। একটু চাপা ভাঙচুর এক জীবনের বিনিময়ে গড়া সংসারটুকু। এইদিকে সুরাইয়া বসে অঝরে কান্না করছে। স্বামী কাট গলায় বলে দিয়েছে 10 লাখ টাকা জোগাড় করতে না পারলে যেন ওই বাড়ি না যায়। এইদিকে রুহিরুষা সম্পত্তির এক চুলো ছাড়তে রাজি নয়। মৃদুলের দাবি, সে একমাত্র ছেলে, সেই অনুযায়ী সম্পত্তি বেশি তারই পাওয়ার কথা। এক মুহূর্তের জন্য বুকের ভেতর হাহাকার নিয়ে দীপুর কথা মনে পড়ল বাবার। নিস্তব্ধ সন্ধ্যায় যেন দীপুর ক্লান্তির মুখখানি ভেসে উঠল চোখের সামনে। মানুষের শব্দটা প্রকৃত অর্থ যদি কাউকে দিয়ে বোঝানো যায়, তবে সেটা ছিল আমার বড় ছেলে। শান্ত স্বভাবের, বিনয়ী আর দায়িত্ববান। সেই তো একসময় আমার এই ভাঙচুর গড়া সংসার হাল ধরেছিল। সেই দিন পা দুটো হারিয়ে আমি বিছানার সঙ্গে বন্ধন পাতলাম। ভেবেছিলাম সংসারের চাকা আর ঘুরবে না, সন্তানগুলোর মুখে আর হয়তো ভাত উঠবে না। কিন্তু না, সেই ছেলেটা দিনরাত শ্রম দিয়ে নিজের রক্ত জল করে ভাই বোনের মুখে তুলে দিয়েছিল এক মুঠো ভাত। পিছনে দাঁড়িয়েছিল নিঃশব্দ পাহাড়ের মতো। কারো কোনো অভিযোগ ছিল না তার বিরুদ্ধে, ছিল না নিজের প্রতি কোনো দাবি, কোনো উচ্চারণ। আজ সেই মানুষটার জন্য তোরা এক চিত্রের ছায়াও রেখে দিতে পারলি না। মৃদুল ঠোঁট বাঁকিয়ে বলল, এই শুরু হয়ে গেল আরেকজনের সাফাই গাওয়া। বলছি আমরা 5 জনের পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি পাচ্ছি না, আর তুমি আরেকজনকে ভাগ দেওয়ার কথা চিন্তা করছো। এই যে 10 লাখ দিতে না পারলে তোমার মেয়ে ডিভোর্সি, তকপা নিয়ে ঘরে বসে থাকবে, সেই খবর কি আছে তোমার? মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, মুখে ব্যথার রেখা ফুটে উঠল। জানি সময় কঠিন, কিন্তু সুরাইয়া তো তোরই বোন, ও একটু বেশি পেলে কি এসে যায়? তার স্বামী ব্যবসা করে উন্নতি করলেই তো তোদেরকে তোদের প্রাপ্য ফিরিয়ে দিবে। তুই দিস না ঠিকই, কাল যদি সুরাইয়া দুঃখে মরে, তখন কি এই সম্পত্তি কাঁধে মাথায় রাখবি? মৃদুল পুনরায় বলল, শুরু হয়ে গেল তোমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করা। আমারও বাচ্চা কাচ্চার মুখ দেখার ইচ্ছা আছে মা, আমারও সংসার সাজাতে হবে। এখন বোনের দিকে তাকিয়ে তো আর নিজের সংসারের জলঞ্জলি দিতে পারি না। সুরাইয়া এবার বোনদের কাছে এগিয়ে গেল, গলায় করুণ আকুতি। তোদের তো টাকা পয়সার অভাব নেই, তোরা এত সম্পত্তি নিয়ে কি করবি বল? আমার সংসার এখন ভাঙনের মুখে, একটুখানি সাহারা পেলে আবার সব গুছিয়ে নিতে পারি। তোদের ভাগটা আমায় দিয়ে দে না রে। রুশাদানো একরকম রুষ্টভাবেই সাপ জানিয়ে দিল, 1 পয়সাও ছাড় নেই, আমরা সবাই সমান হকদার। রুহি কিছুটা নমনীয় কণ্ঠে বলল, দেখ সুরাইয়া, তোর দুঃখটা আমি ঠিকই বুঝি, কিন্তু তুই যেমন তোর সংসারের চিন্তায় কষ্ট পাচ্ছিস, আমরাও তো আমাদের ঘরের কথা ভেবে সিদ্ধান্ত নিতে বাধ্য। আমাদেরও সন্তান আছে, তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা দরকার। এই বিতর্কতার মাঝেই মৃদুল স্পষ্ট ঘোষণা করল, কারো জমি জমা আলাদা করে নেওয়ার দরকার নেই, সব জমি একসাথে বিক্রি হবে, তারপর টাকাগুলো 5 ভাগে ভাগ হবে। রুষা আটকে উঠে বলল, 5 ভাগ কেন হবে?
মৃদুল গম্ভীর কণ্ঠে বলল, তোরা 3 জনে 3 ভাগ আর আমি 2 ভাগ। মা বাবাকে তোরা তো কেউই দেখবি না, শেষমেশ তারা আমার ঘাড়ে এসেই চাপবে। তাদের খরচ, ওষুধ, দেখাশোনার দায়িত্ব তো আমারই নিতে হবে। আর আমি কি এমনি এমনি সেটা করব? বাবা চুপচাপ বাসের চৌকিতে বসে থাকলেও তার চোখের কোণে ধীরে ধীরে জমা হচ্ছিল অনুতাপের কুয়াশা। চোখের সামনে বড় করা 4টি সন্তান, যারা আজ মা বাবার দায়িত্ব বোঝা ভেবে গলায় কাঁটা তুলে রেখেছে। বুকের ভিতরে জমে থাকা দীর্ঘশ্বাসটা কেমন জানি হঠাৎ গলায় আটকে গেল। তাদের ছোটবেলায় কতবার না খেয়ে নিজের ভাগটা তুলে দিয়েছিল, আর সেই সন্তানরাই আমাদের বোঝা ভাবে। মা চুপচাপ বাবার পাশে এসে বসে পড়লেন, বললেন, শুনলেন কি বলল? মৃদুল বলছে আমরা নাকি তার ঘাড়ে চেপে বসবো, তাই 2 ভাগ দাবি করেছে। বাবার গলাটা ভার হয়ে এলো, দীর্ঘশ্বাস গড়িয়ে পড়ল ঠোঁটের ফাঁক দিয়ে। নিজে না খেয়ে তাদের খাইয়ে মানুষ বানাইয়া বড় করলাম, আর তারাই আজ আমাদের বোঝা ভাবছে। রাত 10টা, দিনভর কঠোর পরিশ্রমের পরে গ্যারেজের মালিক দীপুর হাতে 500 টাকার একটি নোট বাড়িয়ে দিলেন। টাকার দিকে কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো দীপু। এই 500 টাকার টুকরোটি যেন তার কাছে 5 কোটি টাকার সমান মনে হলো। এ যেন শুধু টাকা নয়, এক মুঠো স্বস্তির 2 বেলা আহারের নিশ্চয়তা। দীপু মৃদু এসে বলল, স্যার আগামীকাল গ্যারেজে আসতে আমার একটু দেরি হবে। কথাটা শোনা মাত্রই মালিক কটমট ছড়ে বলে উঠলেন, এই তো একদিন কাজ করলেই 3 দিন উধাও। কাদের নিয়ে যে কাজ করি, কাদের কোনো হুঁশ নাই। আমারই দোষ, দিনের টাকা দিনে না দিয়ে যদি মাসে দিতাম তাহলে বুঝতে এমন পালাই পালাই করতে হতো না। তুমি তো কাজের শুরুর দিনেই বলেছিলে স্যার আমি পারবো, তাহলে এখন এই গা ঢেকা দেওয়ার মানে কি? দীপু নিচু স্বরে বলল, আমি পালাতে চাই না স্যার, এই চাকরিটা আমার বেঁচে থাকার শেষ ভরসা, খুব দরকার আমার। মালিক ভুরুকুচকে বললেন, তাহলে কাল? দীপু বলল, একটু গ্রামের বাড়িতে যেতে হবে, আজ রাতেই রওনা হব, তবে চেষ্টা করব কাল 12টার মধ্যেই ফিরে আসতে। মালিক ঠোঁট বাঁকিয়ে বললেন, তাই বলো, তাহলে কাল 500 না 250 পাবে। এই কথাটা শুনে মুহূর্তেই দীপুর মুখ কালো মেঘে ঢেকে গেল। 250 টাকায় যে কতটা পারবে? রিয়ার মুখে এক মুঠো হাসি আর স্নেহার দুধভাত সবই তো ওই কয়টা টাকার সঙ্গে বাঁধা। দীপু কাতর গলায় বলল, না স্যার, আপনি আমার বেতন কাটবেন না, আমি চেষ্টা করব 9টা বা 10টার মধ্যে গ্যারেজে হাজির হতে। দীপুর কণ্ঠে অনুরোধ নয়, ছিল এক ধরনের ক্লান্ত আরতি। দীপু বলল, আমি কথা দিচ্ছি স্যার, কাল দেরি হলেও কাজ পেলে যাব না, গ্যারেজে ঠিকই হাজির হব। মালিক কিছু বললেন না, চোখ সরিয়ে নিলেন। দীপু জানে ওনার উত্তর না দিলেও অনুমতি মিলেছে, আর তাই একরকম দৌড়ে গ্যারেজ ছেড়ে বেরিয়ে পড়ল। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে, রাস্তায় বাতিগুলো মিটমিট করে জ্বলছে, ঠিক যেমন তার আশা মিটমিট করে জ্বলে ওঠে আর নিভে যায়। কালকের 500 টাকা থেকে সকালের নাস্তা, দুপুরের আর রাতের ডাল ভাত খেয়ে আর মাত্র 200 টাকা আছে। এক হাতে 700 টাকা, অন্য হাতে চেনা ভাঙন। এই শহর যেন প্রতিটি আলোতে লিখে রেখেছে, বাঁচতে হলে হাল ছাড়লে চলবে না। একটা পুরনো বাসের পেছনের সিটে গিয়ে বসে পড়ল দীপু। মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতি ভরে উঠল। কোলে স্নেহা, পাশে রিয়ার চোখ, এই ছোট্ট পৃথিবীটাই যেন তার রাজ্য। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।